আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচ্য টপিক হলো pH and buffer system, which is a really important topic for the first prof examinee. And এটা যেমন আমাদের প্রফেশনাল এক্সামের জন্য ইম্পর্টেন্ট, একইভাবে এটা আমাদের কলেজ এক্সামস এর জন্য খুব ইম্পর্টেন্ট। সো লেটস গেট স্টার্টেড উইথ হোয়াট ইজ pH? pH is a negative logarithm of hydrogen ion concentration in a solution, যেখানে hydrogen ion concentration is expressed in molarity. এই এক্সপ্রেসড ইন মোলারিটি এই ওয়ার্ডটা বা এই সেন্টেন্সটুকু এই পার্টটুকু অনেকে উল্লেখ করে না। So, এই পার্টটুকু উল্লেখ করতে হবে, না হলে আমাদের ডেফিনিশনটা কমপ্লিট হবে না। সুতরাং আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে পিএইচটা হলো মেইনলি একটা হাইড্রোজেন, একটা সলিউশনের ভিতর হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা কি পরিমাণে আছে সেটাই আমি বুঝতে পারি। এখন এই পিএইচ এর কিছু সম্পর্ক আমরা একটু রিয়েলাইজ করার ট্রাই করব। পিএইচ আমার যত বেশি হবে, আমার ওই দ্রবণে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা ততই কম, এবং পিএইচ যত কম হবে আমার হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা ততই বেশি। এখানে আমি দুইটা সিনারিওর কথা বলেছি। প্রথম সিনারিও যেটা, এই ক্ষেত্রে আমাদের এই সলিউশনটা হলো অ্যালকালাইন সলিউশন অথবা একটা বেসিক সলিউশন, এবং দ্বিতীয় ক্ষেত্রে যেটা কথা বলেছি সেটা হলো আমাদের একটা অ্যাসিডিক সলিউশন। এখন আমরা ইন্টার লেভেল থেকে আমরা জেনে এসেছি আমাদের পিএইচ এর একটা স্কেল আছে, এই স্কেলটার সম্পর্কে আমরা জেনে এসেছি। আমরা জানি পিএইচ স্কেল হলো 1 থেকে পিএইচ স্কেল হলো মেইনলি 1 থেকে 14 পর্যন্ত, এবং মাঝখানে একটা নিউট্রাল পয়েন্ট আছে যেটা হলো 7। মানে আমাদের 1 থেকে 7 যেটুক, এই জায়গাটা হলো অ্যাসিডিক, এবং আমাদের যেই 7 টু 14 যে জায়গা সেটা হলো আমাদের বেসিক। বায়োকেমিস্ট্রিতে আমরা মূলত যেই পিএইচ নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের ফিজিওলজিক্যাল পিএইচ। ফিজিওলজিক্যাল পিএইচ জিনিসটা কি? যেটা হলো বেসিক্যালি আমাদের বডিতে বডি কনসেন্ট্রেশন অর বডি কন্টেন্ট অফ অ্যাসিড অ্যান্ড বেস। আমাদের বডিতে অ্যাসিড কতটুকু আছে, বেস কতটুকু আছে, সেটা দিয়ে আমরা ফিজিওলজিক্যাল পিএইচ বলতেছি। আমাদের বডির অপটিমাম অথবা নর্মাল বডি পিএইচ হলো 7.4। এই পিএইচটাকে আমরা কেন অপটিমাম বা আইডিয়াল বলবো? কারণ আমাদের বডির মোস্ট এনজাইমস, অথবা আমরা বলতে পারি অলমোস্ট অল এনজাইমস, most enzymes work best in this pH. এটা অনেক ক্ষেত্রে টিচাররা আমাদের এটাকে রেঞ্জে চান, যেটা রেঞ্জ হলো 7.35 টু 7.45। আমরা একটু আগে পিএইচ এর একটা রিলেশনশিপ জেনেছি, যে ইনভার্স রিলেশনশিপ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের সাথে। আরেকটা রিলেশনশিপ আমরা জানবো, লগারিদমিক রিলেশনশিপ, যে ক্ষেত্রে আমাদের আমাদের পিএইচ যদি সামান্য একটুও বাড়ে, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের মার্কড চেঞ্জ হয়। সুতরাং
অপটিমাম পিএইচ মেইনটেইন করা ইজ আ মাস্ট। এটা আমরা একটু এক্সপ্লেইন করি যে আমাদের হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন যদি মার্ক চেঞ্জ হয় তাহলে আমাদের পিএইচটা খুবই কম চেঞ্জ হবে। ফর এক্সাম্পল আমার ইসিএফ এর পিএইচ চেঞ্জ যদি 0.05 ও হয়, সেটা আমার হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনে একটা মেজারেবল চেঞ্জ আনবে। আর যেহেতু আমার বডি এনজাইম আর সেলুলার ফাংশন খুবই পিএইচ সেনসিটিভ, এই ছোট্ট একটা শিফটও আমার নরমাল ফিজিওলজিক্যাল প্রসেসকে সিগনিফিকেন্টলি এফেক্ট করবে। আমরা দুইটা টার্ম এখানে শিখে যাব যে আমাদের নরমাল বডি কনসেন্ট্রেশনের চেয়ে যদি আমাদের অ্যাসিডের পরিমাণ বেশি হয় তাহলে সেটাকে আমরা বলি অ্যাসিডেমিয়া, এবং নরমাল বডি কনসেন্ট্রেশনের চেয়ে যদি আমাদের বেজের পরিমাণ অথবা অ্যালকালির পরিমাণ বেশি হয়ে যায় তাহলে আমরা তাকে বলি অ্যালকালেমিয়া। এটা গেল আমাদের দুটো বেসিক ধারণা। এখন আমরা যেহেতু বললাম যে অপটিমাম পিএইচ মেইনটেইন করা ইজ আ মাস্ট, এই অপটিমাম পিএইচটা যে মেইনটেইন করে সেই হলো আমাদের বাফার সিস্টেম। আচ্ছা, এখন আমরা ডিফাইন করব বাফারকে। বাফার কি? A buffer is a chemical system consisting of a mixture of a weak acid and its conjugate base, or vice versa, অর্থাৎ weak base and its conjugate acid. It functions to resist significant changes in pH when moderate amount of strong acid or base are introduced into the solution. অর্থাৎ আমি যদি আমার একটা সলিউশনে একটা স্ট্রং অ্যাসিড বা বেস দেই, যে ক্ষেত্রে আমার পিএইচ চেঞ্জ হওয়ার কথা, বাট আমার বাফার সিস্টেমটা থাকায় স্ট্রং অ্যাসিড এবং বেস আমার পিএইচ চেঞ্জ করতে পারবে না, সে বাফারটা এই স্ট্রং অ্যাসিড বা বেসের পিএইচ চেঞ্জকে প্রিভেন্ট করবে। আচ্ছা, আমাদের বডির কিছু কমন বাফার সিস্টেমস আছে, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। বডি কমন বাফার সিস্টেমস, এটা আমাদের এবিসিতে একটা সুন্দর ছক দেওয়া আছে, সেই ছকটাও আমরা পড়ে নিব। এখানে আমাদের বাইকার্বনেট বাফার, যেটা হলো আমাদের বডির প্রিন্সিপাল বাফার হিসেবে আমরা চিনে থাকি। এটার একটা কারণ হলো আমাদের বডিতে সবচেয়ে বেশি পরিমাণ অ্যাভেলেবল বাফার যেটা, সেটাই হলো বাইকার্বনেট বাফার। এবং বাফার বেস, মানে আমরা তো বলেছি যে প্রত্যেকটা বাফারই কি একটা বাফার কনজুগেট অ্যাসিড, সরি কনজুগেট বেস এবং উইক অ্যাসিডের মাধ্যমে একটা বাফার তৈরি হয়। তো আমাদের এখানে উইক অ্যাসিডটা হলো কার্বনিক অ্যাসিড H2CO3 কার্বনিক অ্যাসিড, এবং আমাদের বাফার বেস হলো HCO3 বা বাইকার্বনেট আয়ন। এছাড়াও আমাদের আরো আছে ফসফেট বাফার, যার বাফার অ্যাসিড হলো উইক ফসফরিক অ্যাসিড। প্রত্যেকটা বাফার অ্যাসিড এবং বাফার বেস গুলো আমরা জেনে রাখবো, এবং আমাদের অবভিয়াসলি তাদের প্রাইমারি সাইট জানতে হবে, যেমন ইউরিন কার প্রাইমারি সাইট ফসফেট বাফারের এবং অ্যামোনিয়া বাফার। এছাড়াও হিমোগ্লোবিনের প্রাইমারি সাইট কি? রেড ব্লাড সেল। প্রোটিন বাফারের প্রাইমারি সাইট হলো আইসিএফ অথবা প্লাজমা। তো এগুলো আমাদের টিচারদের খুবই ফেভারিট কোয়েশ্চেন, তারা এখান থেকে কমনলি ভাই কোয়েশ্চেন আস্ক করে থাকেন। এখান থেকে আমরা এই যে আমাদের রিলেটিভ ইম্পর্টেন্স এন্ড পিকে ভ্যালু, এখান থেকে আমরা বুঝতে পারবো যে কোন বাফারটা আমাদের প্রিন্সিপাল বাফার এবং কেন। আমরা এখানে বাইকার্বনেট বাফারকে মেইনলি প্রিন্সিপাল বাফার বলতেছি, বিকজ ওর ব্লাড কনসেন্ট্রেশন 25 মিলিমোল পার লিটার এবং তার পিকে ভ্যালু মডারেট অ্যামাউন্ট। অর্থাৎ মেইনলি আমাদের ব্লাড কনসেন্ট্রেশন খুবই বেশি হওয়ার কারণেই আমরা বাইকার্বনেটটাকে প্রিন্সিপাল বাফার বলি। এখন অনেকে জিজ্ঞেস করতে পারে যে এখানে হিমোগ্লোবিনের ব্লাড কনসেন্ট্রেশনও বেশি, পিকে ভ্যালুও বেশি, কিন্তু আমরা কেন তাকে আইডিয়াল না বলে আমরা বাইকার্বনেটকে আইডিয়াল বলতেছি, বা বাইকার্বনেটকে আমরা কেন প্রিন্সিপাল বলতেছি? কারণ হিমোগ্লোবিনটা মেইনলি থাকে আমাদের আরবিসির ভিতরে। সে আমাদের আরবিসির ভিতরে যদি কোনো পিএইচ এর চেঞ্জ বা পিএইচ এর ফ্লাকচুয়েশন হয়, তখন সেটাকে বাফার করার কাজ হিমোগ্লোবিনের। বাট আমাদের ব্লাডে অথবা ইসিএফ এ যদি কোনো ফ্লাকচুয়েশন হয় পিএইচ এর, সেটা মেইনলি আমাদের বাইকার্বনেট বাফারই কন্ট্রোল করে থাকে। আমরা এখন পড়বো মেকানিজম অফ বাফার অ্যাকশন।
বাফারের মেকানিজমটা কিভাবে, মানে বাফার যে পিএইচ এর চেঞ্জ কমায়, এটা কিভাবে কমায়? আমাদের এবিসিতে একটা কথা লেখা আছে যে বাফার অ্যাক্ট বাই কনভার্টিং স্ট্রং অ্যাসিড ইনটু উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস ইনটু উইক বেস, দেয়ারফর প্রিভেন্টিং দ্য মার্কড চেঞ্জ অফ পিএইচ। আমরা একটু এটা বোঝার ট্রাই করি। আমাদের একটা বাফার সলিউশন যদি আমরা লিখি, একটা বাফার সলিউশনে থাকে একটা উইক অ্যাসিড, এখানে আমি ধরলাম এইচবি, এবং একটা কনজুগেট বেস, এইচবি এর কনজুগেট বেস হলো বি। একটা সলিউশনে যদি আমার স্ট্রং অ্যাসিড অ্যাড করা হয়, সেই স্ট্রং অ্যাসিডটা অবভিয়াসলি সেই সলিউশনে একটা হাইড্রোজেন আয়ন দিবে। আমার বাফারের যে কনজুগেট বেস আছে, সেই কনজুগেট বেস এই হাইড্রোজেন আয়নের সাথে রিঅ্যাকশন করবে এবং একটা উইক অ্যাসিড ফর্ম করবে। ঠিক তেমনি আমি যখন এখানে একটা স্ট্রং অ্যালকালি দিব অথবা একটা স্ট্রং বেস দিব, তখন আমার স্ট্রং বেসটা এই সলিউশনে একটা হাইড্রক্সিল আয়ন দিবে। হাইড্রক্সিল আয়নের সাথে আমার যে কনজুগেট বেস আছে, সেই কনজুগেট বেস এর হাইড্রোজেনটা বন্ড করবে এবং স্ট্রং অ্যাসিডে অবভিয়াসলি একটা ধাতব পার্ট থাকবে। ফর এক্সাম্পল সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা এখানে ধরি, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এখানে আমার কনজুগেট বেস যে পার্টটা, তারা রিঅ্যাকশন করবে, রিঅ্যাকশন করে একটা এনএবি সল্ট ফর্ম করবে। আমরা কি এটা একটু ধারণা করতে পারলাম যে জিনিসটা কি হলো? এখানে আমার স্ট্রং সরি এখানে আমার একটা উইক অ্যাসিড ছিল, এটাকে আমার অ্যাসিড উইক ধরলাম না, এখানে আমি জাস্ট অ্যাসিড বলবো, এবং এটা কি একটা আমার বেস। সুতরাং এটা কি ছিল, আমরা ছোটবেলায় ক্লাস 9, 10, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবখানে পড়ে এসেছি। এটা কি একটা প্রশমন বিক্রিয়া ছিল, অ্যাসিড প্লাস বেস রিঅ্যাকশন করে এখানে তৈরি করলো একটা সল্ট অ্যান্ড আ মলিকিউল অফ ওয়াটার, সল্ট প্লাস ওয়াটার। সুতরাং আই হোপ আমরা বুঝতে পারছি যে কিভাবে আমাদের বাফারটা কাজ করে। যেহেতু আমাদের বাফারের এই কাজের মাধ্যমে কোনো হাইড্রোজেন আয়নও এই মানে সলিউশনে ফ্রি হাইড্রোজেন আয়নও নেই এবং ফ্রি হাইড্রোক্সিল আয়নও নেই, সুতরাং এই পিএইচ মানে এই সলিউশনের পিএইচ বাড়বেও না অথবা কমবেও না। যদি হাইড্রোক্সিল আয়ন থাকতো, যদি হাইড্রোক্সিল আয়নটা রিলিজ হয়ে থাকতো, তাহলে পিএইচ এর মানটা বেড়ে যেত। কিন্তু আমার যেহেতু এটা প্রশমিত হয়ে গেছে, ও ওপেন নাই, ফ্রি নাই সলিউশনে, সুতরাং এখানে আমার পিএইচ এর কোনো চেঞ্জ হবে না। ঠিক তেমনি ভাবে আমার হাইড্রোজেন আয়নটাও কি টেকেন আপ হয়ে গেছে, এখানে নিয়ে নেওয়া হয়েছে। সো এখানেও আমার পিএইচ এর কোনো মার্কড চেঞ্জ হবে না। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, এটা প্রায় সময় এক্সামে আসে, আগেরটাও ইম্পর্টেন্ট যে মেকানিজম অফ বাফার অ্যাকশন ইম্পর্টেন্ট, বাট এটাও ইম্পর্টেন্ট। স্পেসিফিক্যালি একটা বাফার সম্পর্কে অনেকে জিজ্ঞেস করে, অনেক টিচার জিজ্ঞেস করেন এবং কোশ্চেনও আসে রিটেনে। সেই বাফারটা হলো বাইকার্বনেট বাফার। বাইকার্বনেট বাফারটা কি? আমরা জানি বাইকার্বনেট বাফারেরও অন্যান্য বাফারের মতো বাইকার্বনেট বাফারেরও কি দুইটা পার্ট আছে, একটা উইক অ্যাসিড অ্যান্ড আ কনজুগেট বেস। বাইকার্বনেট বাফারের উইক অ্যাসিডটা কি? কার্বনিক অ্যাসিড, H2CO3, কার্বনিক অ্যাসিড, এবং কনজুগেট বেস হলো বাইকার্বনেট আয়ন। আমরা
জিনিসটা একটু ভিজুয়ালাইজ করার চিন্তা করি। আমি যতটুকু ইজিলি পসিবল এটা বোঝায় দিব, এন্ড আফটার দ্যাট আপনারা এটা লিখবেন, লিখে বুঝবেন যে এক্সামে আপনারা ঠিক মতো অ্যান্সার করতে পারছেন কিনা। আমি যেটা বলবো সেটাই আপনাদেরকে সুন্দর মতো ফিগারে একটা ফর্মুলা এঁকে দেন ওটা বোঝায় দিতে হবে টিচারদেরকে। দ্যাটস ইট, ইউ উইল গেট দ্য নাম্বারস। ফার্স্টে, ইন কেস অফ স্ট্রং অ্যাসিড এডিশন, স্ট্রং অ্যাসিড আমরা একটা ধরলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ধরলাম। এখন আমরা একটু বোঝার ট্রাই করি। সরি, আচ্ছা এটা ধরলাম আমার একটা সলিউশন। এই সলিউশনের ভিতর আমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ছাড়ি, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড দুইটা পার্ট দিবে, একটা হলো হাইড্রোজেন আয়ন অ্যান্ড ক্লোরিন আয়ন। এই হাইড্রোজেন আয়নকে নিয়ে আমার যত মাথা ব্যথা, কারণ এই হাইড্রোজেন আয়নটা আমার পিএইচ চেঞ্জ করতে পারে। সুতরাং আমি এই পিএইচটাকে চেঞ্জ করতে দিব না। আমি করব কি, আমার যেই বাফারটা এই সলিউশনে প্রেজেন্ট আছে, সেই বাফারটার কি কি পার্ট আছে সেগুলো আমি একটু লিখে নিব। এই বাফারে আমার দুইটা পার্ট আছে, একটা হলো কার্বনিক অ্যাসিড অ্যান্ড বাইকার্বনেট আয়ন। হয়তোবা অনেকে অলরেডি জিনিসটা গেস করে ফেলেছেন যে এখন কি হতে যাচ্ছে। সো সেটাই, যে আমার এই হাইড্রোজেন আয়নটা, it will be taken up by this bicarbonate ion এবং ফর্ম করবে একটা নিউ মলিকিউল অফ কার্বনিক অ্যাসিড। এখন আমরা জানি কার্বনিক অ্যাসিড অ্যাকচুয়ালি খুবই আনস্টেবল একটা জিনিস, ও খুবই তাড়াতাড়ি ভেঙে যাওয়ার ট্রাই করে। সো কার্বনিক অ্যাসিডটা পরে ভেঙে যাবে, ভেঙে ফর্ম করবে ওয়াটার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডটা রেসপিরেশনের মাধ্যমে বডি থেকে বের হয়ে যায়, অথবা আমরা বলতে পারি এটা এক্সহেলড হয়ে যায়। ইট ইজ এক্সহেলড। আচ্ছা, আমরা স্ট্রং অ্যাসিডের বিষয়ে আমরা জেনে ফেললাম। এখন আমরা একটু দেখব যে স্ট্রং বেজ অ্যাডিশনের ক্ষেত্রে কি হয়। কেস অফ স্ট্রং বেজ কি, সোডিয়াম হাইড্রোক্সাইড, ওর ক্ষেত্রে কি হয় আমরা একটু দেখে নিব। মূলত আমাদের যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, সেও আমাদের এই সলিউশনে এসে দুইটা পার্টে বিভক্ত হবে, একটা হলো সোডিয়াম আয়ন এন্ড একটা হাইড্রোক্সিল আয়ন। এখন এখানেও আমার মাথা ব্যথা হাইড্রোক্সিল আয়নকে নিয়ে, কারণ ও কি পিএইচ চেঞ্জ করতে পারে, পিএইচ বাড়ায় দিতে পারে। সুতরাং আমার অলরেডি এখানে কি আছে, আমার অলরেডি এখানে আছে একটা, সরি কালারটা চেঞ্জ করলে আই থিঙ্ক বেটার হবে। আমার এখানে অলরেডি আছে একটা বাফার উইচ ইজ কার্বনিক অ্যাসিড H2CO3। এখন এই H2CO3 এর আবার দুইটা পার্ট আছে। The first part is hydrogen ion and bicarbonate ion। যদিও এরা অতি দ্রুত কোনো রিয়াকশনে ডিসলিউটেড হয় না, মানে তারা খুবই তাড়াতাড়ি ভাঙে না, বাট হাইড্রোক্সিল আয়ন প্রেজেন্টে তারা ভেঙে এই দুটো পার্ট উৎপন্ন করবে। করার পরে আমরা অলরেডি কি দেখেছি যে এটা কি একটা অ্যাসিড আছে এন্ড একটা বেজ আছে। বেজটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড অ্যাসিড হলো কি কার্বনিক অ্যাসিড। এখানে অবশ্যই সেই প্রশমন বিক্রিয়াটা হবে, হাইড্রোজেন আয়ন এই হাইড্রোক্সিল আয়নকে নিয়ে যাবে, নিয়ে তারা এক অণু পানি ফর্ম করবে। সুতরাং আমার কি
আমার মেইন কাজ শেষ, আমার পিএইচ এর টেনশন শেষ। তাও যদি আমি আরো কিছু নিয়ে চিন্তা করি, যে সোডিয়াম আয়নটা তো আছে, অনেক ক্ষেত্রে বডিতে সোডিয়াম আয়ন যদি বেশি থাকে সেটাকে আমরা হাইপার নাইট্রেমিয়া বলি, এটা তো খারাপ হতে পারে। এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। এই সোডিয়াম আয়নটা এই বাইকার্বনেট আয়নের সাথে একটা বন্ড করে সোডিয়াম বাইকার্বনেট লবণ ফর্ম করবে। এটা কি একটা সল্ট, একটা অ্যাসিড অ্যান্ড বেস রিঅ্যাক্ট করে একটা সল্ট এবং একটা এক অণু পানি তৈরি করছে। এটাই হলো আমার মেকানিজম অফ বাইকার্বনেট বাফার। এখন যদি আমার এক্সামে আসে, আমি জিনিসটা কিভাবে বলবো? আমি জিনিসটা সিম্পলি বলবো যে in case of strong acid addition or hydrochloric acid addition, a hydrogen ion is taken up by the conjugate base and formed into the weak acid, the carbonic acid. এবং কার্বনিক অ্যাসিডটা পরবর্তীতে H2O এবং কার্বন ডাইঅক্সাইড, পানি এবং কার্বন ডাইঅক্সাইডে ডিভাইডেড হয়, যার ফলে এই কার্বন ডাইঅক্সাইডটা পরে এক্সহেল হয়ে যায় বডি থেকে। এবং এখানেও সেম একটা জিনিস, যে আমার স্ট্রং বেস যখন আমি অ্যাড করতেছি, স্ট্রং বেসে সোডিয়াম বাইকার্বনেট ফর্ম করবে এবং হাইড্রোজেন আয়ন, কার্বনিক অ্যাসিডের হাইড্রোজেন আয়নটা হাইড্রক্সিল গ্রুপের সাথে হাইড্রক্সিল আয়নের সাথে অ্যাড হয়ে এক অণু পানি তৈরি করবে। এবং এই যে সল্টটা তৈরি হলো বাইকার্বনেট সল্ট, এইটা মেইনলি আমার ইউরিন দিয়ে এক্সক্রিটেড হয় বডি থেকে, এক্সক্রিটেড থ্রু ইউরিন। আমি যদি জাস্ট এগুলো একটা ফ্লো চার্ট দিয়ে এঁকে দিই এবং জিনিসটা এক্সপ্লেন করে দিই, তাহলে আমার ইনশাল্লাহ আমার অ্যান্সারটা হয়ে যাবে। আচ্ছা, এখানে হয়তো সেম জিনিসই বলেছি যে প্রোটন এক্সেস, প্রোটন যখন বেশি হয়, এই যে মেকানিজম অফ অ্যাকশনটা দেওয়া আছে। আমরা বেশিরভাগ অ্যান্সারের ক্ষেত্রে আমরা মেইন বইগুলো ফলো করার ট্রাই করবো, মেইন বই যেভাবে লেখা আছে সেটার সাথে আমরা মিলানোর ট্রাই করবো। আচ্ছা, এবং দ্য বাইকার্বনেট বাফার সিস্টেম, এই বাইকার্বনেট কি প্রিন্সিপাল এক্সট্রা সেলুলার বাফার, এই জিনিসটা আমরা মনে রাখার ট্রাই করবো, বিকজ এটা ভাইবার জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস। এটার কি কি পার্ট আছে? কার্বন ডাইঅক্সাইড, কার্বনিক অ্যাসিড এবং বাইকার্বনেট আয়ন। ওই যে জিনিসটা বলেছে, এই যে রিঅ্যাকশন উইথ স্ট্রং অ্যাসিড এন্ড রিঅ্যাকশন উইথ স্ট্রং বেস। আচ্ছা, ঠিক আছে। রিঅ্যাকশন গুলো আমরা বই থেকে পড়বো অবভিয়াসলি। আচ্ছা, পরে আমরা আসবো ডিস্ট্রিবিউশন অফ বডি বাফার। বডি বাফারে কিভাবে ডিস্ট্রিবিউটেড হয়, কোথায় কে থাকে। এই যে একদম শুরুতে, শুরুতে না, কিছুক্ষণ আগে আমরা এটা নিয়ে কথা বলেছিলাম যে এটা খুবই একটা ইম্পর্টেন্ট ভাইভা কোশ্চেন। আমাদের প্লাজমা বা ইসিএফ কম্পার্টমেন্টে কি কি বাফার থাকে? প্রাইমারি বাফার, বাইকার্বনেট বাফার, এন্ড রেড ব্লাড সেলে থাকে হিমোগ্লোবিন, ইন্ট্রাসেলুলার প্রোটিন এন্ড অর্গানিক ফসফেট, ইউরিনে অ্যামোনিয়াম ফসফেট। এটা আমাদের এবিসি অফ বায়োকেমিস্ট্রি বইয়ে একটা সুন্দর ছক দেওয়া আছে, সেই ছকটা আমরা ফলো করবো। এইটার নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পেজ নাম্বার এবং টেবিল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, সো দ্যাট ওয়াজ অল ফ্রম মি টুডে। আই হোপ যেন আপনারা এই জিনিসগুলো রিয়েলাইজ করতে পারছেন এবং বুঝতে পারছেন। কারণ বায়োকেমিস্ট্রি যদি আমরা না বুঝে মুখস্থ করতে যাই, ইট উইল ফিল লাইক আ হ্যাসেল। সো আমরা ট্রাই করব জিনিসটা যতটুকু পসিবল বোঝার, এন্ড তারপরে আমরা জিনিসগুলো মেমোরাইজ করার ট্রাই করব। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালাম।